আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আজকে কথা বলবো হচ্ছে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে। তো আগে ভূমিকা ছাড়াই আমি সরাসরি আলাপে চলে যাই। তো নারী সংস্কার কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হচ্ছে, বিভিন্ন ধারা নিয়ে আলাপ হচ্ছে। সেখানে যে প্রতিবেদনের যে নীতিমালা প্রকাশ করছে, সুপারিশমালা প্রকাশ করছে, সেগুলো আলাপ হচ্ছে। তো আমি সেগুলো নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো ভিন্ন একটা বিষয় নিয়ে। একটা বিষয় না, কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো আমরা আলোকপাত করি নাই বা দেখি নাই এখন পর্যন্ত। তো তার মধ্যে প্রথম যে প্রশ্নটা, এবং খুবই লিগ্যাল একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে নারী সংস্কার কমিশন, এই নারী সংস্কার কমিশনটার প্রয়োজন হলো কেন? খুব আপনারা হয়তো জানেনই না বা বুঝতে পারেন না যে এই নারী সংস্কার কমিশনটা কেন দরকার হইল। দেখেন, খুব সিম্পল একটা ব্যাপার। ইন্টারিম গভর্নর আসার পরে, ইউনূস সরকার আসার পরে গত বছর অক্টোবর মাসে মোট 11টা কমিশন করা হয়। 11টা কমিশনের উদ্দেশ্য যেটা ছিল যে শেখ হাসিনার আমলে, স্বৈরাচারের আমলে গত 15-16 বছরে বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান, সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিভিন্নভাবে কলুষিত হয়েছে, দুর্নীতিগ্রস্ত হয়েছে, সেটা প্রশাসনিক হোক, রাজনৈতিক হোক, বা প্রশাসন কেন্দ্রিক যেসব ডেমোক্রেসি, গণতন্ত্র, এই ধরনের বিষয়কে যেগুলো কলুষিত করছে, রাষ্ট্রীয় যেসব বিষয়কে, রাষ্ট্রীয় যেসব কাঠামো, অবকাঠামোকে যেগুলো কলুষিত করছে, সেই সব বিষয় নিয়ে তারা কমিশন, সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে দেখেন রাষ্ট্রের কোন কোন বিষয়গুলা, রাষ্ট্রের কোন কোন স্তম্ভগুলা খারাপ হয়েছিল, কলুষিত হয়েছিল, যেগুলো সংস্কার দরকার হয়ে পড়ছিল। এর মধ্যে হচ্ছে জনপ্রশাসন, এরপরে হচ্ছে পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, গণমাধ্যম, স্বাস্থ্য খাত, স্থানীয় সরকার, গুম সংক্রান্ত, শ্রম সংক্রান্ত সংস্কার, এবং হচ্ছে নির্বাচন কমিশনের নির্বাচন সংস্কার, নির্বাচন পদ্ধতি সংস্কারের একটা কমিশন করা হয়েছে। মোটমাট 11টা কমিশন করেছে, এর মধ্যে নারী কমিশন একটা করা হয়েছে। এখন প্রশ্ন আপনার আমার সামনে এইটা আসে যে নারী সংস্কার কমিশন বা নারী জিনিসটা, এটা কোনভাবে রাষ্ট্রের পরিকাঠামোর সঙ্গে জড়িত? অন্যান্য যতগুলা সংস্কার কমিশন করা হয়েছে, সবগুলা রাষ্ট্রের বিভিন্নভাবে রাষ্ট্রের কাঠামোর সঙ্গে জড়িত। সেটা হয়তো প্রশাসনের সঙ্গে জড়িত, নয়তো সেটা রাজনীতির সঙ্গে জড়িত, নয়তো সেটা ডেমোক্রেসির সঙ্গে, গণতন্ত্রের সঙ্গে জড়িত। যে এই কারণে এই সব পরিকাঠামোর কারণে হচ্ছে যে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা, সেটা দুর্বিষহ হয়ে গেছিল, কলুষিত হয়েছিল। কিন্তু এইখানে নারী কমিশন কেন ঢোকানো হলো? নারী তো কোনোভাবে বাংলাদেশের প্রশাসনকে, বাংলাদেশের রাষ্ট্রকে, সরকার ব্যবস্থাকে, ডেমোক্রেসিকে কোনোভাবে তো কলুষিত করে নাই নারী। বা আরেকটা খুব লিগ্যাল প্রশ্ন, সেটা হচ্ছে যে বিগত স্বৈরাচারের সময়ে 15-16 বছরে নারীর প্রতি কি নিপীড়ন বেশি হয়েছে? নারীর প্রতি কি অবজ্ঞা বেশি হয়েছে সমাজের মধ্যে? তাদের প্রতি, মানে তাদের প্রতি কি বেশি সহিংস আচরণ বেশি হয়েছে যে তাদের জন্য একটা কমিশন করতে হবে? বরঞ্চ শেখ হাসিনার আমলে নারীদের প্রতি আরো অনেক বেশি, নারীদের চাকরির ক্ষেত্রে, সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে, বিভিন্নভাবে তাদেরকে বরঞ্চ আরো বেশি সুবিধা দেওয়া হয়েছে। তাহলে আমাদের মূল পয়েন্টটাই হচ্ছে যে শেখ হাসিনার আমলে, স্বৈরাচারের আমলে যেসব বিষয় কলুষিত হয়েছিল, যেসব বিষয় প্রশাসন, রাজনীতি, ডেমোক্রেসির ব্যাপারে যেগুলা নাকি ইনফ্লুয়েন্স করছিল, সেগুলোকে সংস্কার করা। তো নারীকে কেন সংস্কারের মধ্যে ঢোকানো হইল? শিক্ষা সংস্কার একটা করা যাইতো, কিন্তু সেইটা করা হয় না। সেইটা না করে সেখানে নারীকে ঢোকানো হইল কেন? আরেকটু খেয়াল করে দেখেন যে এই যে নারী সংস্কার কমিশন, এটা করা হয়েছে। তো এই যে সংস্কার কমিশন করা হইল, এটার মধ্যে আসলে এটা দিয়ে সরকার আসলে কি করতে চাইছে? এখন আমাদের সামনে যে প্রশ্নটা আসছে, সরকার আসলে কি করতেছে, কেন তাইলে এই সংস্কার কমিশনটা করা হইল? দেখেন, এখানে খুব একটু বুঝতে হবে। বোঝাটা কেমন? এই সরকারের একটা ম্যান্ডেট আছে, এই সরকারকে
সব দেশি বিদেশি বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন এনজিও এবং এলিট শ্রেণী যারা আছে তাদেরকে তোয়াজ করে চলতে হয়, এবং সেই তোয়াজের মাধ্যমে তাদের একটা একটা প্রেসক্রিপশন আছে যে তোমাকে এই প্রেসক্রিপশন মানতে হবে। তো সেই প্রেসক্রিপশনের মূল কাঠামো হচ্ছে যে, এবং মূল প্রতিপাদ্য হচ্ছে যে নারী সেখানে নারী থাকতে হবে। এটা হচ্ছে একটা। 2 নাম্বার যেটা, এই যে সংস্কার কমিশন করা হয়েছে, নারী সংস্কার কমিশন, এটা আমার মনে হয় যেটা এটা খুবই পরিকল্পিত, এবং আমি খুব শিওর যে এটা উদ্দেশ্য প্রণোদিত একটা কমিশন। সেটা কিভাবে, যে এই যে নারী কমিশন যেটা বা নারী কেন্দ্রিক যে নীতিমালা, এটা দেখবেন যে এর আগে বহুবার এই বাংলাদেশে এটা অ্যাপ্লাই করা হয়েছে। এর আগে নারী নীতিমালা হয়েছে, যেটা নিয়ে হেফাজতে ইসলাম অনেক আন্দোলন করছে। এরপরে হচ্ছে আরও বিভিন্ন, যখনই নাকি কোনো ধর্মীয় গোষ্ঠীকে উত্তেজিত করার দরকার হয়, তখনই নারী কেন্দ্রিক একটা ইস্যু সামনে নিয়ে আসা হয় সরকারের পক্ষ থেকে। তো সেটা যখন করা হয়, সেটার ফলাফলে কি হয়, ওই যে ধর্মীয় গোষ্ঠী, সেটা হেফাজতে ইসলাম হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হোক বা কোনো মাদ্রাসা বা কোনো ব্যক্তি হোক, কোনো রাজনৈতিক নেতা হোক ইসলামী, তো তাদেরকে যখন নাকি ক্রিটিসাইজ করার দরকার হয়, যখন নাকি তাদেরকে একঘরে করার দরকার হয়, তখনই এই ধরনের একটা নারী সংস্কার কমিশন বা নারী নীতিমালা এগুলো সামনে নিয়ে আসা হয়। এটা হচ্ছে যে 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ যেটা এর মধ্যে আপনারা দেখছেন অলরেডি। 3 নাম্বার কারণ যেটা, যে এই যে নারী সংস্কার কমিশন, এটা যখন বাইরে আসবে, তখন ইসলামপন্থীরা এটার বিরোধিতা করবে স্বাভাবিকভাবে, কারণ এখানে কিছু ধারা এমন রাখা হবে যাতে করে, এবং সেটাকে এমনভাবে প্রকাশ করা হবে, এমনভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা হবে যাতে করে এই ধর্মীয় গোষ্ঠী যারা আছে, ইসলাম মানা যারা আছে, তারা একটু উত্তেজিত হবে। এই উত্তেজিত হওয়ার ফলে কি হবে, বাম ঘরানার যারা আছে তারা এটাকে কাউন্টার দিবে। এখন ছাত্রদের যে দল এনসিপি বলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, এদের ভিতরে একটা অংশ আছে বাম সেকুলার, এবং তারা খুব স্ট্রং সেকুলার, যেটা আপনারা এই নারী সংস্কার কমিশনের ইস্যুতে 2-4 দিন আগেই দেখতে পাইছেন যে তারা খুব স্ট্রংলি এই নারী সংস্কার কমিশনকে শেল্টার দিছে, এবং তারা বলছে তারা এটার হেফাজতকে এবং অন্য ইসলাম মানা যারা এটার বিরোধিতা করছে তাদেরকে খুব কঠিনভাবে তাদেরকে আঘাত করছে। তো এই যে 3 নাম্বার যে কারণ, ছাত্রদের যে দল, এই দলের মধ্যে একটা ভাঙন সৃষ্টি করা, যেহেতু সেইখানে ডানপন্থী একটা বিরাট অংশ আছে এবং সেখানে বামপন্থীও একটা অংশ আছে, এই 2টা অংশের মধ্যে একটা কুন্দল লাগানো। কারণ সরকার তো আসলে সরকার, সেই সরকার সবসময় চায় যে তার প্রতিপক্ষ যারা আছে বা সেটা ছাত্রদের দল তাকে যতই সাপোর্ট করুক না কেন, সরকার সবসময় চাইবে যে এরা যাতে হাতের মধ্যে থাকে, বা এরা যাতে কখনোই এমনভাবে না উঠা যায় যেটা নাকি তারা ফনা তুলে ফেলায়। তো এই কারণে তারা এই ছাত্রদের দলের মধ্যে একটা ভাঙনের সৃষ্টি করে দিবে, এবং এই যে নারী সংস্কার কমিশন, এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় অস্ত্র, এটা আমার মনে হয়েছে। এখন দেখেন, এখানে আমি আরো খুব মজার জিনিস আছে, আমি সামনে বলতেছি। সেটা দেখেন যে নারী সংস্কার কমিশনের যারা নাকি কমিশনের মেম্বার, তারা কারা। আপনারা দেখবেন যে উইকিপিডিয়াতে তাদের ডেসক্রিপশন দেওয়া আছে, এখানে যে 10 জন না 11 জনের একটা প্যানেল আছে। এর মধ্যে দেখবেন যতজন এখানে আছে, এই 8-10 জনের যে কমিশন প্যানেল, এই প্যানেলের সবাই বিভিন্ন এনজিও কর্মী, হয়তো বিভিন্ন এনজিও উপরে কর্মকর্তা, অথবা বিশ্ব ব্যাংক, এরপরে হচ্ছে এডিবি, এদের বিভিন্ন কর্মকর্তা হচ্ছে এটারই। এবং এদের একটা মূল উদ্দেশ্যই হচ্ছে যে এই বাংলাদেশের যেসব এনজিও আছে, এনজিওরা যে ধরনের কাজ করে নারীদেরকে নিয়ে, সেটাকে প্রমোট করা। কারণ তাদের তো বিদেশ থেকে পয়সা আছে, এই সমস্ত এনজিওর পয়সাই তো আসে বিদেশ থেকে। তো বিদেশি এনজিও গুলাকে খাওয়ানোর জন্য, বিদেশি যেসব ডোনার আছে, ডোনারদেরকে খাওয়ানোর জন্য এই এনজিও গুলা হচ্ছে যে এমন মুখরোচক
এমন মুখরোচক নারী কেন্দ্রিক ইস্যু নিয়ে আসে, ইস্যুগুলাকে তুইলা ধরে, যেগুলা নাকি বিদেশিদের কাছে খুব মজা লাগে। তো এইটাই তো, এই যে এখানে যে প্যানেল আছে, এই প্যানেলে সবাই হচ্ছে যে এই ধরনের বিভিন্ন এনজিওর সঙ্গে জড়িত। এখন সবচেয়ে আশ্চর্যজনক যে জিনিস সেটা আপনাদেরকে বলি। নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেটা প্রকাশ হয়েছে গত মাসে, এপ্রিল মাসের 17 তারিখে খুব সম্ভবত। তো প্রায় 218 পৃষ্ঠার একটা প্রতিবেদন। তো পুরাটাই তো আর প্রতিবেদন না, মানে সুপারিশমালা না। এর মধ্যে কিছু আছে, প্রায় 50-60 পৃষ্ঠার মতো আছে সংযুক্তি। তো পুরা নীতিমালা তো সেখানে গদবাঁধা কথাবার্তায় লেখা, ওই আগে থেকে যেগুলো বলা আছে যে নারীর ক্ষমতায়ন, নারীকে অধিকার, সমতা, এইসব আরও নানান কিছু, সেগুলো আমি পড়ি নাই। তা আমি সংযুক্তিটা পড়ছি। তো এই সংযুক্তির মধ্যে তারা দিছে যে তারা এই সংস্কার কমিশনের যে প্রতিবেদন, যে রিপোর্ট তারা প্রকাশ করছে, এইটা প্রকাশ করার আগে তারা সমাজের বিভিন্ন মানুষ, বিভিন্ন অংশীজন, বিভিন্ন স্টেক হোল্ডার, বিশেষজ্ঞ যারা আছে এদের সঙ্গে আলাপ করছে। বেশ ভালো কথা এটা। তো এই যে আলাপ করছে, তো এই আলাপের মধ্যে তারা হচ্ছে যে টোটাল 43টা বৈঠক করছে বিভিন্ন মানুষের সঙ্গে। এর মধ্যে কিছু বৈঠক, 9টা বৈঠক করছে হচ্ছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে, বিভিন্ন কমিশনের সঙ্গে, আর বাদ বাকি আরো কিছু বৈঠক করছে, আর বাদ বাকি 26টা বৈঠক তারা করছে সমাজের বিভিন্ন শ্রেণী পেশা মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার বিশেষজ্ঞ যারা আছে তাদের সঙ্গে। এটা নিয়ে আমার কোনো কনসার্ন নাই, আমার কনসার্ন অন্য জায়গায়। এই যে 26টা বৈঠক করা হয়েছে, 26টা বৈঠকে টোটাল, আমি এই পুরো জিনিসগুলো লিখে নিছি। 26টা বৈঠকে 549 জন লোকের সঙ্গে এই কমিশন কথা বলছে। 549 জন, ওইখানে তালিকা দেওয়া আছে, আমি তালিকার থেকে একদম লিস্ট করে নিয়ে আসছি। 549 জন লোকের সঙ্গে কথা হয়েছে। এবং মজার বিষয় কি জানেন, এই 549 জনের মধ্যে একজন মাওলানা নাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে একজন মাওলানা থাকার সেখানে কি দরকার আছে? আপনি এইখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার সঙ্গে কথা বলছেন, চাকমা, মারমা, মণিপুরি, গারো, হাজং, এ ধরনের সব উপজাতি, আদিবাসী, সব শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলছেন। কিন্তু এই যে একটা বৃহৎ শ্রেণী যারা নাকি মুসলিম পারিবারিক আইনের দিগ্গজ, এবং যারা নাকি মুসলিম পারিবারিক আইনকে যারা এক্সপ্লেন করে, যারা ধারণ করে মুসলিম পারিবারিক আইনকে ইসলামিকভাবে, ধর্মীয়ভাবে, সারা বাংলাদেশের 90% মানুষের যে সোর্স ইসলামী আইনের, সেটা তো তারাই, এই আলেমরা। তো এই 549 জন লোকের মধ্যে, 550 লোকের মধ্যে একজন আলেমকে তারা তাদের ওই বৈঠকে ডাকে নাই। এই 26টা যে বৈঠক হয়েছে, এই 26টা বৈঠকের মধ্যে একটা বৈঠকে একজন আলেমকে সেখানে ডাকা হয় নাই। তো এটা একটা মজার বিষয় আমার কাছে লাগছে যে একটা মুসলিম দেশে তারা মুসলিম নারীদের জন্যই, 90% তো মুসলিম, এই মুসলিম নারীদের জন্য তারা একটা সংস্কার কমিশন করতেছে, কিন্তু সেইখানে মুসলিম আইনের রিপ্রেজেন্টেটিভ যারা, তাদেরকে ডাকা হয় নাই। ইভেন একজন মহিলা মাদ্রাসার প্রতিনিধিত্ব ডাকা হইতো, সেটাও ডাকা হয় নাই। আলিয়া মাদ্রাসার অন্তত একজনকে ডাকতে পারতো, সেইটাও ডাকে নাই। মাওলানা নামধারী কাউকেই ডাকে নাই সেখানে। তো একটা মুসলিম দেশের, 90% মুসলিম দেশের যারা আছে, যারা নাগরিক, তাদের দেশে একটা সংস্কার কমিশন হচ্ছে, নারী সংস্কার কমিশন হচ্ছে, কিন্তু সেইখানকার মুসলিম আইন যারা রিপ্রেজেন্ট করে তাদেরকে তারা ডাকে না। এটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে। আরেকটা আশ্চর্যজনক বিষয় বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে 26টা বৈঠক করছে, 26টা বৈঠকের মধ্যে 549 জন লোককে ডাকছে। এর মধ্যে 128 জন হচ্ছে বিভিন্ন ধর্মাবলম্বী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মারমা, গারো, হাজং, মণিপুরি, এবং বিভিন্ন জাতিসত্তার লোক সেইখানে আছে। সেখানে বিভিন্ন জাতিসত্তার লোক আছে, তারা হচ্ছে 128 জন। তো আমি একটু মানে এই তালিকাটা যখন পড়ছি আমি, তখন আমার কাছে একটু অড লাগছে, বা আমার কাছে একটু কৌতূহল লাগছে যে এত অন্য ধর্মাবলম্বীর মানুষ কেন বাংলাদেশে, কি মানে এত মানুষ
পার্সেন্টেজ কত। পরে আমি এটার একটা পার্সেন্টেজ বের করছি যে এই 128 জন আসলে 549 জনের কত পার্সেন্ট। তো দেখলাম যে 24% হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বীর মানুষ। এই যাদেরকে বৈঠকে ডাকা হয়েছে তারা হচ্ছে 24% ভিন্ন ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি যারা আছে এদের সংখ্যা 24%। এখন আমার কাছে যেটা প্রশ্ন যে বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী মানুষ আসলে কত পার্সেন্ট জনসংখ্যার দিক থেকে? জনসংখ্যার দিক থেকে যদি দেখেন সেইটা 8% থেকে বড়জোর 10%। 8% থেকে 10% মানুষের প্রতিনিধিত্ব এখানে করতেছে 24% লোক। এখানে 24% লোক এই 8% বা 10% লোকের প্রতিনিধিত্ব করতেছে। আর বাকি যে 76% লোক, এই 76% যে মুসলিম লোক, মুসলিম নারী, সেই মুসলিম নারীদের আসলে মুসলিম যারা স্কলার তাদেরকে ডাকা হয় না, অথচ এখানে ভিন্ন ধর্মাবলম্বীর এত প্রাধান্য। এটা কেন হইল যে আসলে সমাজের তাদের এইটাই বেশি, মানে তাদের এই সমাজ নারীদের অধিকারই বেশি রক্ষা করতে হবে, কিন্তু মুসলিম নারীদের অধিকার রক্ষা আসলে এখানে এতটা দরকার নেই, এই ধরনের কিছু কিনা। আর একটা মজার জিনিস দেখেন, এই কমিশন 49টা সংগঠন, প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞের কাছে একটা সুপারিশমালা তারা আহ্বান করছে যে আপনারা এই নারী সংস্কার কমিশন যেটা করতেছে সেইখানে আপনারাও অংশগ্রহণ করেন, আপনারাও একটা সুপারিশমালা দেন যে নারীর কি কি সেখানে সংস্কার করা দরকার, কোন ধরনের বিষয়গুলো সংস্কার করা দরকার। 49টা সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠানের কাছে এটা পাঠানো হয়েছে এবং তাদের কাছে আহ্বান করা হয়েছে যে আপনারা একটা সংস্কারের একটা দেন। তো এই 49টা সংগঠন বা প্রতিষ্ঠান বা ব্যক্তির মধ্যে একমাত্র রাজনৈতিক দল হিসাবে জামাতে ইসলামকে আহ্বান করা হয়েছে। জামাতে ইসলামের সুপারিশমালা তারা সংগ্রহ করছে। এছাড়া এর মধ্যে কোনো মাদ্রাসা, এর মধ্যে কোনো ধরনের কোনো ইফতাখানা, ইসলামী রিসার্চ সেন্টার, ইসলামী গবেষণা, এই ধরনের কোনো প্রতিষ্ঠান সেখানে জায়গা পায় নাই, সেখানে তারা তাদেরকে আহ্বান করে নাই। চিন্তা করেন, এখন 49টা সংগঠনকে কাছে থেকে তারা সুপারিশমালা আহ্বান করছে, এর মধ্যে কোনো একমাত্র জামাতে ইসলাম রাজনৈতিক দল হিসেবে তাদেরকে এখানে অ্যাকসেপ্ট করা হয়েছে, তাদেরকে আহ্বান করা হয়েছে। এছাড়া আর কোনো ইসলামিক রিসার্চ সেন্টার বলেন, ইসলামিক মাদ্রাসার ইফতাখানা বলেন, কোনো মাদ্রাসা বলেন, কোনো ইসলামিক স্কলার বলেন, ইসলামী ব্যক্তিত্ব যারা, এরকম কাউকে সেখানে আহ্বান করা হয়নি। এবার এটা দেখা আমি অবাক না হয়ে পারলাম যে এই সংস্কার কমিশন আসলে কি জন্য করতেছে বা কাদের জন্য করতেছে, এটার উদ্দেশ্য কি। তো এগুলো দিয়ে আপনারা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। এই যে এনজিওগুলো, যেখানে এখানে যে এনজিওগুলা এখানে কাজ করে এবং অধিকাংশ হচ্ছে এনজিও, এর মধ্যে 80% যে সংগঠন, যে প্রতিষ্ঠান, এর মধ্যে দেখলাম যে 80% সংগঠন যে বিভিন্ন ধরনের এনজিও। এই এনজিওগুলোর মধ্যে আবার কিছু এনজিও আছে যারা এলজিবিটি নিয়ে কাজ করে। যারা এলজিবিটি নিয়ে কাজ করে তাদেরকে আহ্বান করা হয়েছে, তাদেরকে কাছে এই সংস্কার সুপারিশমালা আহ্বান করা হয়েছে তাদের কাছ থেকে, কিন্তু কোনো মাদ্রাসা বা কোনো ইসলামিক রিসার্চ সেন্টারের কাছ থেকে এই ধরনের কিছু আসে। এখন এলজিবিটি নিয়ে কাজ করে যেসব এনজিও, তাদেরকে ডাকা হয়েছে এবং যারা নাকি শরীফ থেকে শরীফা হয়ে যাবে বা শরীফা থেকে শরীফ হবে তাদেরকে ডাকা হয়েছে। কিন্তু মাদ্রাসার, মহিলা মাদ্রাসায় যেসব মেয়েরা পড়ে, আলিয়া মাদ্রাসায় যেসব মেয়েরা পড়ে, বা সাধারণ মুসলমান যারা নাকি বোরকা পরে, এই ধরনের প্রতিনিধি সেখানে ডাকা হইল না। এখন এই শরীফ থেকে শরীফা বাংলাদেশে কয়জন? শরীফ থেকে শরীফা হয়েছে বাংলাদেশে 500, 1000, 10,000, ধরলাম 10,000 এরকম ট্রান্সজেন্ডার মানুষ আছে, আরো বেশি ধরলাম 50,000 ধরলাম। কিন্তু সেই অনুযায়ী বাংলাদেশে দেখেন যে মাদ্রাসা কতগুলো আছে, মাদ্রাসার ছাত্রী সংখ্যা কতগুলো আছে। বাংলাদেশে যদি মহিলা মাদ্রাসাও ধরেন আপনি, শুধু দেখবেন যে সেইখানে মিনিমাম 10 লাখ থেকে 15 লাখ মহিলা মাদ্রাসার ছাত্রী আছে। তো তাদেরকে আপনারা আহ্বান করলেন না,
তাদের ব্যাপারে নারী হিসেবে তাদের কি কি সমস্যা হচ্ছে, তারা কোন ধরনের এই নিপীড়নের সম্মুখীন হচ্ছে, বা তাদের কি সমস্যা আছে, তাদের আর কি সুবিধা আছে, সেইখানে পড়ার দ্বারা তাদের ধর্মীয় পড়ার মাধ্যমে তারা কি শিখতেছে, এইগুলা কোনো কিছুই আপনারা সেখানে রিপ্রেজেন্ট করলে না। অথচ আপনারা সেইখানে আপনাদের এনজিওগত যাবতীয় তথ্য, যাবতীয় আপনাদের যে ম্যানিফেস্টো আছে সেগুলো আপনারা করলেন। তো এই যে সংস্কার কমিশন, এইটার বৈধতা নিয়ে আসলে প্রশ্ন তুলতে হবে। এইটার যে ধারাগুলো আছে, দুই একটা ধারা নিয়ে কথা বললে ধারা বাতিল করে দিবে। দুই একটা কমিশনের দুই একটা ধারা নিয়ে যখন আপনি বলেন যে এইসব ধারা এগুলা, তো এই ধারা এগুলো বাদ দেন, এইসব ছাড়া আর অন্য কমিশন। কিন্তু এইখানে যখন নাকি এই যাবৎ পুরা একটা কমিশনই করা হয়েছে, যেখানে নাকি ইসলাম মুসলমান এই বিষয়গুলো যেখানে বাতিল করা হয়েছে, ইসলাম মুসলমান যে বিষয়গুলো সেখানে ইনক্লুড করা হয় না, এবং ইসলাম মুসলমানের রিপ্রেজেন্টেটিভ যারা তাদেরকে সেখানে যুক্ত করা হয় নাই, সুতরাং এটা একটা প্রশ্নবিদ্ধ সংস্কার কমিশন হবে। এটা খুবই স্বাভাবিক। 90% মুসলমানের দেশে 90% মুসলমানের যারা নাকি রিপ্রেজেন্টেটিভ ইসলামী আইনের, তাদেরকে যদি আপনি সেইখানে যুক্ত করতে না পারেন, তাহলে অবশ্যই আপনার এই যে আপনার যে সংস্কার কমিশন, যে নারীদের জন্য যে সংস্কার করতে চান, সেটা অবশ্যই আমি মনে করি যে একটা উদ্দেশ্য প্রণোদিত এবং সুপরিকল্পিত একটা কমিশন, যে কমিশনকে করাই হয়েছে ধর্মীয় বিভিন্ন গোষ্ঠীকে উত্তেজিত করার জন্য, এবং এইটার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলকে বিভাজিত করার জন্য, এবং সমাজের মধ্যে একটা অস্থিরতা তৈরি করার জন্য। যখনই দরকার হবে আপনি দেখবেন যে এবার তো একটা মোটামুটি শান্ত হল, কিন্তু যখনই দেখবেন যে এই কোনো ধরনের আবার করা দরকার, তখন আবার এই নারী ইস্যুকে সামনে নিয়ে আসা হবে। এটা আমি সত্য কথা বইলা গেলাম, আপনাকে ভবিষ্যৎবাণী কইরা গেলাম যে আবার যখন 2 মাস পরে, 5 মাস পরে, 6 মাস পরে আবার যখন কোনো ধর্মীয় গোষ্ঠীকে উত্তেজিত করার দরকার হবে, দেখবেন যে এই নারী সংস্কার কমিশন বা এই ধরনের নারী ইস্যু আবার সামনে নিয়ে আসা হবে। যখনই কোনো দলকে, রাজনৈতিক দলকে বিভাজিত করার দরকার হবে, তাদেরকে ভাঙতে হবে, দেখবেন যে এই ইস্যু সামনে নিয়ে আসা হবে। তো আমি মনে করি যে এই নারী সংস্কার কমিশন, এটার কোনো প্রয়োজনই ছিল না আমাদের। এইটা আমাদের কোনো প্রয়োজনই ছিল না, কারণ বিগত আওয়ামী সরকার এই নারী সংস্কারের জন্য, নারীদের জন্য এমন কোনো কিছু করে খারাপ কিছু করে নাই, বা নিপীড়নমূলক কিছু করে নাই যে তাদের জন্য নতুন করে সংস্কার কমিশন করতে হবে। এটা প্রশাসন, এটা রাজনীতি, এবং এইটা আমাদের যে ডেমোক্রেসি আছে তার জন্য কোনোভাবেই এইটা ক্ষতিকর কোনো কিছু হয়েছিল এরকম না। তো সুতরাং আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে পুরা সংস্কার কমিশন, উদ্দেশ্য প্রণোদিত সংস্কার কমিশনকে আসলে প্রশ্ন করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।